আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যাট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জামিউল ইসলাম। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2016-17 সেশনের অ্যাকাউন্টিং কোশ্চেনটি সলভ করব। কি বললাম? 2016-17 সালের অ্যাকাউন্টিং কোশ্চেনটি সলভ করব। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 2016-17 সেশনে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটকে আমরা ডি ইউনিট বলে জানতাম, মানে যে বাণিজ্য ইউনিট, এখন বর্তমানে বি ইউনিট, বা 2016-17 সেশনে এটাকে আমরা ডি ইউনিট বলে জানতাম। ঠিক আছে, সো কনফিউজিং হওয়ার কিছু নাই, এটা হচ্ছে এখন নতুন ইউনিট নাম দিয়েছে বি ইউনিট। ওকে, তো আমরা কি বলবো যে আমরা হচ্ছে আমাদের বিগত 10 বছরের যে টার্গেট নিয়ে ক্লাস করতেছি তারও ধারাবাহিকতা আমাদের আজকে আরেকটি নতুন ক্লাস। তো অবশ্যই তোমরা আমাদের যারা লাইভ ক্লাস করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আমাদের লাইভ ক্লাসের সাথে যুক্ত হয়নি তাদেরকে যুক্ত করে দাও যদি না তোমরা ভালো কিছু করতে চাও। তো চলো আমরা লাইভ ক্লাসটা শুরু করি, এবং ক্লাসের মধ্যে আমরা অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, তো অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে, একটি কোম্পানির নিট আয় হচ্ছে 24,000 টাকা, গড় সম্পত্তি হচ্ছে 6 লাখ টাকা এবং নিট বিক্রয় হচ্ছে 4 লক্ষ টাকা। কোম্পানির মুনাফার হার কত? আবার দেখো এখানে কি বলছে, কোম্পানির মুনাফার হার আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে কি কি আমরা কোম্পানির মুনাফার হার নির্ণয়ের সূত্র আমরা কি জানি? নিট মুনাফা। এখানে কি নিট মুনাফা দেওয়া আছে? দেখো নিট মুনাফা দেওয়া আছে 24,000 টাকা ভাগ নিট বিক্রয়। নিট বিক্রয় কি দেওয়া আছে? দেখো নিট বিক্রয় কি আছে, নিট বিক্রয় হচ্ছে 4 লক্ষ টাকা, আর গুণন হচ্ছে 100। কি বললাম? মুনাফার হার নির্ণয়ের সূত্র হচ্ছে নিট বিক্রয় ভাগ নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ 100। যদি আমরা এটা করে ফেলি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বের হয়ে যাবে। আবার বলি, দেখো মুনাফার হার নির্ণয়ের সূত্র কি? নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ 100। তো এখানে আমাদের নিট মুনাফা যেহেতু দেওয়া আছে এবং নিট বিক্রয় যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। তো আমরা এই যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6%। কি বললাম? অ্যান্সার হচ্ছে আমাদের 6%। তো এখানে 6% অ্যান্সার আছে, হ্যাঁ আছে 6% অ্যান্সার। এটা হচ্ছে আমাদের উত্তর। আবার দেখো মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কিন্তু ভালো করে দেখে নিবা, নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ 100। তো আমরা উত্তর কি পাইলাম যে আমাদের নিট মুনাফার হচ্ছে 6%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো তো নেক্সটটা দেখি। দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে, যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের কত টাকা? 30,000 টাকা। মুনাফা বিক্রয়ের উপর হচ্ছে 20%, এবং তাহলে মুনাফার পরিমাণ কত? কি বলছি যে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের 30,000 টাকা, ওকে ফাইন। তারপর হচ্ছে মুনাফা বিক্রয়ের উপর 20%, তাহলে মুনাফার হার কত? এখানে একটা সহজ টেকনিক তোমাদেরকে শেখাই দেয় যাতে মুনাফার হার নির্ণয় করা তোমাদের কাছে ইজি হয়ে যায়, প্লাস তোমাদের পরীক্ষায় বেশি ক্যালকুলেশন করার প্রয়োজন না পড়ে। দ্যাটস ওয়াই তোমাদের এই সহজ টেকনিকটা মাথায় রাখবা। দেখো বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া থাকলে ক্রয়ের উপর মুনাফার হার নির্ণয়ের সহজ টেকনিক কি বললাম, যে যদি বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে ক্রয়ের উপর মুনাফার হার নির্ণয়ের সহজ টেকনিক আমাদের জানতে হবে। দেখো যদি বিক্রয়ের উপর 16.67 মুনাফার হয় তাহলে ক্রয়ের উপর মুনাফার হবে 20%। তবে আবার বিক্রয়ের উপর যদি 20% মুনাফার হয় তাহলে ক্রয়ের উপর হবে 25%। এভাবে চলবে সিকোয়েন্সলি। দেখো তাহলে আমি কি পাইলাম, আবার হচ্ছে যদি বিক্রয়ের উপর 25% হয় তাহলে ক্রয়ের উপর হবে হচ্ছে 33.33%। আবার সেম এই জিনিসটা সেম ভাবে রিপিট করবে। এটা যদি বিক্রয় হয় তাহলে এটা ক্রয় হবে, আবার যদি এটা ক্রয় হয় তাহলে এটা বিক্রয় হবে। আবার দেখো তোমাদেরকে বলি, জিনিসটা ক্লিয়ার করে বুঝো। যদি বলছি যদি বিক্রয়ের উপর এটা হয় তাহলে হচ্ছে ক্রয়ের উপর এই বাড়বে, ক্রয়ের উপর বাড়বে। আবার যদি বিক্রয়ের উপর 20% হয় তাহলে ক্রয়ের উপর হচ্ছে 25%। তো দেখো এখানে কি দেওয়া আছে, সিকোয়েন্সটা মাথায় রাখবে। একটা প্রথম যদি এটা বিক্রয় হয় তাহলে এটা হবে ক্রয়, এটা যদি ক্রয় হয় আবার এটা বিক্রয়। তো এভাবে চলতে থাকবে সিকোয়েন্সলি। আশা করি তোমরা বুঝতে পারছো, ছোট বাচ্চা না তো তোমরা অবশ্যই জিনিসগুলো ভালো করে মাথায় রাখবা। তো এখানে দেখো আমাদের মুনাফা বিক্রয়ের উপর দেওয়া আছে কত? 20%। আমরা বিক্রয়ের উপর মুনাফা কি পাইছি? এখানে দেখো বিক্রয়ের উপর আমাদের মুনাফার হার দেওয়া আছে 20%। ওখানে দেখো সূত্রটা, এখানে সহজ টেকনিক কি, তাহলে আমাদের ক্রয়ের উপর মুনাফার হার কত হবে? 25%। কি বললাম? যেহেতু আমরা বিক্রয়ের উপর মুনাফার হার পাইছি হচ্ছে 20%, তাহলে আমাদের সহজ টেকনিক অনুযায়ী ক্রয়ের উপর মুনাফার হার হবে আমাদের 25%। এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো দেখো আমরা ক্রয়ের উপর মুনাফার হার নির্ণয় কেন করলাম, কারণ হচ্ছে আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় আমাদের দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমাদের ক্রয়ের উপর মুনাফার হার নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কি বললাম যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 30,000 টাকা, আর হচ্ছে আমাদের মুনাফার ক্রয়ের উপর কত পাইলাম? 25%।
তো আমরা যদি এটা ইয়া করে দেই 25%, এটা হচ্ছে 25%, আর যদি এটা গুণ করি তাহলে আমরা আমাদের মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারবো। কি বলবো? মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারবো। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 7500, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 7500 অ্যান্সার আছে, হ্যাঁ অবশ্যই আছে। তো আমি তোমাদেরকে কি বললাম যে এই সহজ টেকনিকটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করা লাগতো না। যদি তোমরা এই সহজ টেকনিকটা না জানতে তাহলে কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন করে ম্যাথ এই যে মুনাফার হারটা বের করতে হতো, এটা তোমাদের অনেক সময় কস্টলি। তো এই জিনিসটা মুখস্থ করে নিবা। এই জিনিসটা যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাদের অনেক হেল্প হবে, আর তোমাদেরকে ক্যালকুলেশন করা লাগবে না। তো আমরা কি পাইলাম? আমাদের মুনাফার পরিমাণ পাইছি হচ্ছে 7500 টাকা। তো আশা করি বুঝতে পারছো। আর যদি ভিডিও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই একটু ভিডিওটা পজ করে দেখবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা বুঝে যাবা। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, যে জানুয়ারির 1 তারিখে প্রারম্ভিক সাপ্লাই ছিল হচ্ছে 3500 টাকা, সাপ্লাইজ ক্রয় করছে কত টাকা? 6750 টাকা, এবং সমাপনী সাপ্লাইজ হচ্ছে 2500 টাকা। তাহলে সাপ্লাইজ ব্যয় কত? ভালো করে দেখো, আমাদের প্রারম্ভিক সাপ্লাইজ কত ছিল? প্রারম্ভিক সাপ্লাইজ ছিল হচ্ছে, আমি লিখি জিনিসটা লিখে বুঝি। প্রারম্ভিক সাপ্লাইজ প্রারম্ভিক সাপ্লাইজ ছিল আমাদের কত? 3500 টাকা, এবং সাপ্লাইজ ক্রয় করেছি কত? সাপ্লাইজ ক্রয় করেছে আমাদের হচ্ছে 6750। তাহলে আমাদের মোট সাপ্লাইজ কত হইলো? মোট সাপ্লাইজ হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে 10,200। আমাদের মোট সাপ্লাইজ হচ্ছে 10,200। দেখো আমাদের সমাপনী সাপ্লাইজ কত রয়েছে? সমাপনী সাপ্লাইজ রয়েছে মানে হচ্ছে সমাপনী সাপ্লাইজ আমাদের রয়েছে 2500 টাকা। তাহলে আমি যদি সমাপনী সাপ্লাইজ বের করে দেই, মানে আমাদের এই যে সাপ্লাইজ গুলো ছিল না, এগুলো আমরা হচ্ছে মানে আমাদের টোটাল 1 বছরের সাপ্লাইজ ছিল এত টাকা, কিন্তু শেষে দেখলাম সমাপনী সাপ্লাইজ কত? সমাপনী সাপ্লাইজ হচ্ছে 2500 টাকা। হ্যাঁ, তো আমরা বললাম কি, দেখো সমাপনী সাপ্লাইজ মানে হচ্ছে ওই বছর আমাদের সমাপনী সাপ্লাইজ যেহেতু 2500 দিয়েছে, তার মানে বাকি যে সাপ্লাইজ ছিল আমাদের যে 10,500 ছিল না, 10,200, এই যে 10,200 সাপ্লাইজ আমরা পাইছে না, তার মধ্যে কিন্তু আমাদের বাকি যেগুলো সাপ্লাইজ সব খরচ হয়ে গেছে, এবং অবশিষ্ট ছিল মাত্র 2500। মানে সমাপনী সাপ্লাইজ যেহেতু অবশিষ্ট 2500 আছে, মানে বাকিগুলো খরচ হয়ে গেছে। তার মধ্যে আমাদের সাপ্লাইজ ব্যয় কত হয়েছে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে অ্যান্সার হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার কি পাইছি? দেখো এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম? প্রারম্ভিক সাপ্লাইজ প্লাস হচ্ছে ওই বছর যতগুলো সাপ্লাইজ ক্রয় করা হয়েছে ওটা প্লাস করা লাগবে, তারপর হচ্ছে সমাপনী সাপ্লাইজ কতটা বাকি রয়েছে ওটা বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের সাপ্লাইজ আসলে কতটা ব্যয় হয়েছে। তো এখানে বুঝতে পারলাম, দেখো যে প্রারম্ভিক সাপ্লাইজ ছিল এত টাকা এবং সাপ্লাইজ ক্রয় ছিল এত টাকা। তো এটা দুটাকে টোটাল করলাম, প্লাস টোটাল করার পর যখন আমরা এই যে সমাপনী সাপ্লাইজটা বাদ দিয়ে দিলাম না, তাও তখনই আমরা বুঝতে পারলাম যে আমাদের সাপ্লাইজ ব্যয় আসলে কত টাকা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এটা হচ্ছে আমাদের 7,750 হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। দেখো মানে কি বলছে, যে আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা হয়নি, তাকে কি বলা হবে? তো আয় অর্জিত মানে কি? মনে করো সাপোজ তুমি একটা কোম্পানি অন্য একজন মানুষকে সেবা দিয়েছো, মানে কি? আবার সাপোজ ধরো আমি আমারটা কোম্পানি বাদ দাও, আমি একজনকে সেবা দিয়েছি কিন্তু তার কাছ থেকে আমি টাকা নেইনি, মানে কি? তাহলে কি হবে? সেটা আমাদের হচ্ছে বকেয়া আয়। কি আমি আবার বলি যে আমি একজনকে সেবা দিছি বাট টাকা নেইনি, সেক্ষেত্রে কি হবে? আমার আয়টা বকেয়া থাকতেছে। তাহলে এখানে বকেয়া আয় কি কোনো অপশন আছে? দেখো আবার বলি, অর্জিত আয় কিন্তু নগদে গ্রহণ করে, তাহলে সেটা হচ্ছে বকেয়া আয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম? আয় অর্জিত হয়েছে মানে আমি একজনকে সেবা দিয়েছি বাট নগদে টাকা গ্রহণ করিনি, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি বকেয়া আয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের বকেয়া আয় হচ্ছে অ্যান্সার। চলো নেক্সটটা দেখা যাক। দেখো এখানে একটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে আমাদের 5 নম্বরের এই প্রশ্নটা আসছিল, যে এই রিলেটেড প্রশ্ন, আমি তোমাদেরকে প্রশ্নটা সলভ করার আগে একটা কথা বলি, যে যদি এই রিলেটেড প্রশ্ন দেখতে পারো না কখনো, তো তুমি সরাসরি স্কিপ করার চেষ্টা করবে, কেননা এই প্রশ্নটা অনেক বড়।
এই যদি তোমার এই প্রশ্নগুলো দিয়েছে সোজা বাট অনেক বড় ক্যালকুলেশন, তো দ্যাটস ওয়াই এই প্রশ্নটা দিয়েছে তোমার সময় খাওয়ার জন্য। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি বড় কোনো এমসিকিউ দেখতে পারো তাহলে অবশ্যই সেটাকে স্কিপ করে সাইডে রাখি দিবা, প্লাস সবগুলা এমসিকিউ মিলানোর পর যদি দেখো তোমার কাছে সময় আছে তাহলেই তুমি এই এমসিকিউ গুলো সলভ করবা। আগে এই এমসিকিউ গুলো সলভ করতে যাবা না, নয়তো কিন্তু বিপদে পড়ে যাবা, কারণ এমসিকিউ গুলো সলভ করতে অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট লাগে। যে 3 থেকে 4 মিনিটে তুমি 10টা এমসিকিউ দেখাইতে পারবা, সেখানে কিন্তু দেখবা যে তুমি এটা করতে তোমার 3 থেকে 4 মিনিট লাগতেছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই রিলেটেড এমসিকিউ, যে এখানে দেখতেছো এমসিকিউ গুলো আছে না, এই রিলেটেড এমসিকিউ কখনোই আগে উত্তর দাগানো যাবে না। যদি তোমার উত্তর জানা থাকে তাহলে ভালো কথা, কিন্তু যদি তোমাদের ক্যালকুলেশন বেশি করা লাগে তখন কিন্তু এই রিলেটেড এমসিকিউ গুলো তোমরা স্কিপ করবা। তো চলো আমরা জাস্ট একটু সলভটা দেখার চেষ্টা করি, বাট এটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, এম লিমিটেড 2012 সালে নিট আয় ছিল হচ্ছে 3,54,000 টাকা, 13 সালে আয় ছিল 1,59,300 টাকা। 2013 সালে আয়ের হ্রাস পূরণ করতে এমএস কে নিট আয় 14 সালে কত পরিমাণ বাড়াতে হবে? মানে 2012 সালে নিট আয় ছিল 3,54,000, 2013 সালে আয়ের পরিমাণ কমে গিয়ে হয়েছে 1,59,300 টাকা। তাহলে 2013 সালে আয়ের হ্রাসকে পূরণ করতে 14 সালে কি পরিমাণ তাদের আয় বাড়াতে হবে এটা আমাদেরকে বলছে। তো এখানে দেখো আমরা ক্যালকুলেশন যদি দেখি কি বলছে, 2013 সালে আয়ের পরিমাণ ছিল কত? আমরা পাইলাম হচ্ছে 2012 সালে আয়ের পরিমাণ ছিল 3,54,000 টাকা। তাহলে 2013 সালে আয়ের পরিমাণ হয়েছে 1,59,300, মানে আয়ের পরিমাণ কত হ্রাস পেয়েছে দেখো, 2013 সালে আয়ের পরিমাণ হ্রাস পেয়েছে 3,54,000 মাইনাস 1,59,300, তার মানে অ্যান্সার হচ্ছে 1,94,700 টাকা আমাদের 2013 সালে আয়ের পরিমাণ হ্রাস পাইছে। দেন আবার দেখো 2014 সালে আমাদের নিট লাভ তাহলে কত করতে হবে? তাহলে আমরা হচ্ছে 2013 সালে দেখো এখানে 2013 সালে আয় কত হয়েছে 1,59,300 এবং আয়ের পরিমাণ হ্রাস পাইছিল কত 2013 সালে 1,59,000। তাহলে দুইটা যদি টোটাল করে দেই তাহলে আমরা 3,54,000 টাকা মিলাইতে পারবো। এই ছিল আমাদের ক্যালকুলেশন। দেন হচ্ছে কি 2013 সালে নিট লাভের হার যদি আমরা 2012 ডিভাইডেড বাই 2013 যদি ভাগ করি তাহলে আমরা হচ্ছে নিট লাভের হার পাবো হচ্ছে 222%, এবং যদি আমরা এটাকে 222 থেকে 100% বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো? 2014 সালে আমাদের আয়ের হার বাড়িয়ে যাবে 122%। তো আমি তোমাদেরকে আবারও বলতেছি এই প্রশ্নটা তোমাদেরকে আমি জাস্ট সমাধানের জন্য দেখাইলাম, তোমরা হচ্ছে এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এই অঙ্কটা অনেক বড়। তো আমি তোমাদেরকে বলবো যে জাস্ট তোমরা ক্যালকুলেশনটা দেখে রাখো, এখানে আমরা দেখো একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা বেশি বোঝার দরকার নাই। এই এমসিকিউটা যদি পরীক্ষা আসে তো অবশ্যই তোমরা স্কিপ করার চেষ্টা করবা, অ্যাটলিস্ট সবগুলো প্রশ্ন দাগানোর পর যদি সময় থাকে তাহলে তুমি এই এমসিকিউটা নিয়ে ভাবতে পারো। আবারও বলতেছি এই এমসিকিউটা কিন্তু দাগানোর চেষ্টা আগেই করবা না, কারণ এই এমসিকিউটা অনেক সময় খাবে। চলো নেক্সটটা দেখা যাক। তার আগে আমরা উত্তরটা পাইলাম এখানে কত, 14 সালে আমাদের বাড়াতে হবে 122%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। দেখো এখানে কি বলছে, নেক্সট প্রশ্ন কি বলছে, সম্পত্তি দায় মূলধনের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? দ্বৈত সত্তার মাধ্যমে না, লাভ ক্ষতির মাধ্যমে না, উদ্বৃত্তর মাধ্যমেও না। তাহলে হচ্ছে সম্পত্তি দায় ও মূলধনের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় হিসাব সমীকরণের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম, যে সম্পত্তি দায় ও মূলধনের মধ্যকার সম্পর্ককে প্রকাশ করা হয় হিসাব সমীকরণের মাধ্যমে। চলো নেক্সটটা দেখি। কোনটি নীতিগত ভুল? নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, কোনটি নীতিগত ভুল? আমরা কি জানি নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো। কি বললাম, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানোকে আমরা কি বলতেছি? নীতিগত ভুল। তো দেখো এই রিলেটেড এই অপশন থেকে আছে আমাদের, দেখো কি বললাম, নিচের কোনটি নীতিগত ভুল নয়। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। কি বললাম, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরা হয়েছে, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। তো এটা আমাদের অ্যান্সার। আবারও শোনো, নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো কি আমরা বলতেছি? নীতিগত ভুল। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখা যাক। দেখো এখানে কি বলছে, নেক্সট প্রশ্ন, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় সঠিক জাবেদা কি?
মালিকের ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয়। তো দেখো ব্যক্তিগত প্রয়োজন, মালিক যেহেতু ব্যক্তিগত প্রয়োজন, এখানে যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে মালিক ব্যবসা থেকে উত্তোলন করছে। কি বললাম, যদি মনে করে মালিকের ব্যক্তিগত প্রয়োজনের উল্লেখ করছে কিন্তু কোথা থেকে উত্তোলন করছে যদি এটা উল্লেখ না থাকে তাহলে আমরা মনে করবো যে মালিক ব্যবসা থেকে উত্তোলন করছে। তো আসবাবপত্র ক্রয় করা, আমরা কি জাবেদা জানি, আসবাবপত্র ক্রয় করা জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমাদের জাবেদা। কি বললাম, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করা হলো, এটা সঠিক জাবেদা। কি সঠিক জাবেদা আমরা পরে যেমন ব্যক্তিগত প্রয়োজন আপাতত বাদ রাখি। তো আসবাবপত্র ক্রয়ের জাবেদা কি, আমরা জানি আসবাবপত্র ক্রয়ের জাবেদা হচ্ছে ব্যবসার জন্য যদি মালিক ক্রয় করে তাহলে আসবাবপত্র ক্রয়ের জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। বাট এখানে কি একটা প্রশ্ন আছে, দেখো মালিক ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করছে, তার মানে হচ্ছে মালিক কি করছে, ব্যবসা থেকে উত্তোলন করছে। তখন আমাদের কি হবে, উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কারণ উত্তোলন কেন লিখলাম, উত্তোলন কারণ বলছি আমি আগেই, যদি কোনো উল্লেখ না থাকে যে মালিক কোথা থেকে টাকাটা নিয়ে আসছে তখন আমরা ধরে নেব যে মালিক ব্যবসা থেকে উত্তোলন করছে। দ্যাটস ওয়াই আমরা কি বললাম, মালিক উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো দেখো এই অপশনটি আমাদের প্রশ্নে দেওয়া আছে, তো অবশ্যই দেওয়া আছে। তো এটা হচ্ছে ডি, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমি তোমাদের দুইটা জাবেদা দেখালাম কেন, তবে অনেক সময় অনেক শিক্ষার্থী কাছে কনফিউজ হয়ে যায় যে এইটা তো আমরা জানি আসবাবপত্র নগদান, বাট এখানে দেখো ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু বলছে, তো দ্যাটস ওয়াই এখানে আমাদের উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হবে। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে, যে করিম তার ব্যবসায়ে 20,000 টাকা আনয়ন করলো, লেনদেনটির ব্যাখ্যা কি হবে। কি বললাম, করিম তার ব্যবসায়ে কত টাকা, 20,000 টাকা আনয়ন করছে। তো আমাদের এখানে জাবেদা দেখি যে করিম ব্যবসায় আনয়ন করছে 20,000 টাকা, তাহলে হচ্ছে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। তো কি বললাম যে দেখো করিম তার ব্যবসায়ে 20,000 টাকা আনয়ন করছে, এই লেনদেনের জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। আমরা জানি নগদান হিসাব কি, নগদান হিসাব হচ্ছে সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পাইছে এবং মূলধনকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তো এই অপশনটা কি দেওয়া আছে, দেখো সম্পত্তি বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ভালো করে জাবেদাটা, মূলধন আনয়ন করছে 20,000 টাকা, জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ডেবিট, দুইটাই বৃদ্ধি পাইছে। নগদান হচ্ছে আমাদের সম্পত্তি হিসাব বৃদ্ধি এবং মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব বৃদ্ধি। তো আমরা আমাদের অপশন সি এ দেখতে পাচ্ছি যে সম্পত্তি বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। দেখো নেক্সট কি প্রশ্ন বলছে, যে বিবিধ পাওনাদারের উপর 5% হারে বাট্টা সঞ্চিতি করা হয়েছে। কি বললাম, বিবিধ পাওনাদারের উপর 5% বাট্টা সঞ্চিতি করা হয়েছে। এই সঞ্চিতির পরিমাণ 3,750। ভালো করে বোঝো, হ্যাঁ, যে একটা পাওনাদারের উপর 5% বাট্টা সঞ্চিতি করা হয়েছে এবং সেই সঞ্চিতিটা আমরা বের করে ফেলছি 3,750। তাহলে বিবিধ পাওনাদারের পরিমাণ কত, আমরা যে 3,750 টাকা বের করছি, এটা কিভাবে বের করছি, যা আমাদের সেই পাওনাদারের পরিমাণটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কি বললাম, যেহেতু আমাদের এখানে সূত্র আছে, দেখো পাওনাদার নির্ণয়ের সূত্র কি, পাওনাদার সঞ্চিতি, পাওনাদার সঞ্চিতি আমরা কত পাইছি, দেখো এখানে পাইছি কি, সঞ্চিতির পরিমাণ হচ্ছে 3,750। কি পাইলাম, পাওনাদার সঞ্চিতি গুণ 100, সূত্রটা ফলো করবে, হ্যাঁ 100 তাহলে লিখলাম, এটা হচ্ছে সূত্র, ডিভাইডেড বাই আমাদের সঞ্চিতি কত, বাট্টা সঞ্চিতি হার কত ছিল 5%। যদি আমরা এভাবে করি না, কি বললাম, দেখো পাওনাদার সঞ্চিতি আমরা কত পাইছি, পাওনাদার সঞ্চিতি আমাদের ছিল 3,750 গুণ 100 ডিভাইডেড ভাগ আমাদের 5, মানে হচ্ছে বাট্টা সঞ্চিতি কত ছিল আমাদের, বাট্টা সঞ্চিতির হার ছিল আমাদের 5%। তো দ্যাটস আমরা এখানে 5 লিখছি। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের পাওনাদারের পরিমাণ পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে 75,000 অ্যান্সার। এটা হচ্ছে আমাদের উত্তর, পাওনাদারের পরিমাণ হচ্ছে 75,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। আবারও দেখো
যেখানে পাওনাদার সঞ্চিতি বাট্টা সঞ্চিতি ছিল 5%, সঞ্চিতি আমরা বের করছি হচ্ছে 3,750 টাকা। তাহলে আমাদের বিবিধ পাওনাদার বের করতে বলছে। তার মানে এখানে দেখো পাওনাদার সঞ্চিতি আমাদের, আমরা সূত্রটা বললাম, পাওনাদার সঞ্চিতি পাইছি 3,750 টাকা গুণ 100 ডিভাইডেড ভাগ হচ্ছে বাট্টা সঞ্চিতির হার ছিল 500 টাকা, সরি 5%। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করার পর আমরা পাওনাদারের পরিমাণ পাইছি হচ্ছে 75,000 টাকা। তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বিবিধ পাওনাদারের পরিমাণ হচ্ছে আমাদের 75,000 টাকা। চলো নেক্সটটা দেখা যাক। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, অগ্রিম বেতন এক ধরনের কি? আমরা জানি অগ্রিম বেতন ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। কি বললাম? অগ্রিম বেতন এক ধরনের হচ্ছে, আমরা জানি বেতন হিসাব ব্যয়, বেতন হচ্ছে ব্যয় হিসাব, বাট অগ্রিম বেতন কি? অগ্রিম বেতন হচ্ছে সম্পদ। অগ্রিম বেতন কেন সম্পদ? মনে করো তুমি হচ্ছে একটা কর্মচারীকে নিয়োগ করছো, তাকে হচ্ছে তার কাজের বিনিময়ে তাকে পারিশ্রমিক দাও, বাট কি করছো তুমি? তাকে তুমি অগ্রিম দিয়ে দিছো। সে তোমাকে সেবা দেয়নি, কিন্তু তাকে তুমি অগ্রিম টাকা দিয়েছো। সেক্ষেত্রে এটা কি হবে? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অগ্রিম বেতন ওয়ান কাইন্ড অফ সম্পদ। তো আমরা কি বললাম? অগ্রিম বেতন হচ্ছে এক ধরনের সম্পদ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:1 অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলো, এটি কোন ধরনের শেয়ার? আবার দেখো, একটি কোম্পানি বিনামূল্যে, কি বললাম? একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:1 নতুন শেয়ার বিতরণ করলো, মানে বিনামূল্যে বিতরণ করছে। যদি কখনো বিনামূল্যে শেয়ার বিতরণ করা হয় তখন সেটাকে আমরা বলবো বোনাস শেয়ার। কি বলবো? বোনাস শেয়ার। এখন যদি আমরা বলতে পারি বোনাস শেয়ারে আবার বিনামূল্যে কেন বিতরণ করা হয়, এটা হচ্ছে কেমন, যে মনে করো একটা কোম্পানি প্রফিট গেইন করছে, তো সেই ক্ষেত্রে কোম্পানি তখন প্রফিটটা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ না করে সেই প্রফিটটাকে শেয়ারে বিতরণ করে, তখন এটাকে আমরা বলবো বিনামূল্যে শেয়ার। কি বললাম? একটা কোম্পানি প্রফিট গেইন করছে, প্রফিট গেইন করার পর তো হচ্ছে তারা কি করছে, যে তারা সেই প্রফিটটা শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ না করে তারা করছে কি, সেই প্রফিটটার সমান শেয়ার তারা হচ্ছে শেয়ার হোল্ডারদের মাধ্যমে বিতরণ করছে, এটাকে আমরা বলতেছি বোনাস শেয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, বিনামূল্যে শেয়ার বিতরণ, তাহলে আমরা কি বলতেছি? বোনাস শেয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়? আবার দেখো, নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়? আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি যে এই 9 জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, তাহলেই তোমরা কিন্তু ইজিলি জিনিসগুলো সলভ করতে পারবা। দেখো, বিদ্যুৎ খরচ, দারোয়ানের বেতন এবং কারখানার ম্যানেজারের বেতন, এই তিনটা হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়। বাট মজুরি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু কারখানা উপরিব্যয় না, হচ্ছে মজুরি। কি বললাম? বিদ্যুৎ খরচ, দারোয়ানের বেতন এবং কারখানা ম্যানেজারের বেতন, এই তিনটা হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়, বাট মজুরি কারখানা উপরিব্যয় নয়। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জিনিসটা ভালো করে মাথায় রাখবা, হ্যাঁ, অপশনগুলো কিন্তু ভালো করে দেখবা। তো দেখো, আমরা কারখানা উপরিব্যয় আমরা কিছু দেখবো, যে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ খরচ, কারখানার বেতন, ভাড়া, কর, বীমা, বিদ্যুৎ, পানি, জ্বালানি, গ্যাস, মেরামত, রক্ষণাবেক্ষণ, অবচয়, ব্যবহৃত মনিহারি, এগুলো হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়। দেখো, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মজুরি তো কারখানা উপরিব্যয় নয়, বাট পরোক্ষ মজুরি, দেখো ভালো করে দেখবা, মজুরি হচ্ছে কারখানা উপরিব্যয় নয়, বাট পরোক্ষ মজুরি হচ্ছে কারখানা উপরিব্যয়। এটা ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? তো এই যে কারখানা উপরিব্যয়গুলো অবশ্যই তোমাদেরকে ডিটেলসে জানতে হবে, তাহলেই তোমরা এই রিলেটেড প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। যদি আমরা আবার প্রশ্নটা রিভিউ করি যে নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে মজুরি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মজুরি হচ্ছে আমাদের অ্যান্সার। এবং বিদ্যুৎ খরচ, দারোয়ানের বেতন এবং কারখানা ম্যানেজারের বেতন, এটা হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। দেখো, আবার একটা প্রশ্ন আসছে, রিপিট প্রশ্ন আসছে, যে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো, এটা কি ধরনের ভুল? আমরা কিন্তু আগেও একটা প্রশ্ন এরকম সলভ দেখছি, যে সেম প্রশ্ন কিন্তু নীতিগত ভুল থেকে আবার দুইটা প্রশ্ন চলে আসছে। আমরা জানি যে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো, এটা হচ্ছে নীতিগত ভুল। দেখো, নীতিগত আছে, নীতির ভুল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শোনো, আবার নীতিগত ভুলের ডেফিনেশন শুনে নাও। মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো এবং মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানোকে আমরা বলতেছি নীতিগত ভুল। তো এখানে দেখো, আবার শুনুই, যে এখানে মুনাফা জাতীয় ব্যয়কে
মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়েছে। তো দ্যাটস ওয়াই এটা আমরা কি বলতেছি, এটা হচ্ছে নীতিগত ভুল। চলো নেক্সট দেখি। তো অ্যাকুরালস কি? অ্যাকুরালস এটা আমাদের অবশ্য বেসিক, যে অ্যাকুরালস কি? অ্যাকুরালস হচ্ছে চলতি দায়। কি বললাম? অ্যাকুরালস হচ্ছে এক ধরনের চলতি দায়। তো এখানে বোঝানোর কিছু নাই, আমরা আবার বলি অ্যাকুরাল হচ্ছে এক ধরনের চলতি দায়। আমি তোমাদেরকে বারবার প্রশ্নগুলো রিপিট করতেছি, অ্যান্সারগুলো রিপিট করতেছি, কারণ তোমরা শুনেই যাতে মুখস্থ করতে পারো বা তোমাদের ধারণা মাথায় চলে আসে। আর একটা কথা মাথায় রাখবা, পড়ার থেকে কিন্তু শোনার কথা মানুষের মাথায় অনেক বেশি থাকে। তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে যেগুলো বলতেছি, তোমরা যদি এগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে ইনশাআল্লাহ তোমাদেরকে নেক্সট ডে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের নতুন করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে না। আমার একটা ক্লাসেই তোমাদের জন্য যথেষ্ট। তো চলো আমরা আবার বলি, অ্যাকুরাল হচ্ছে এক ধরনের চলতি দায়। চলো নেক্সট দেখা যাক। দেখো আমরা প্রথমে হচ্ছে আমাদের ম্যাথগুলো সলভ করছি, এখন আমাদের সোজা সোজা প্রশ্ন আসতেছে। দেখো, কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় করতে হয় না? কি বললাম? কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় করতে হয় না? তো বেতনের জন্য নগদ অর্থ ব্যয় করতে হয়, বিমা প্রিমিয়ামের জন্য নগদ অর্থ ব্যয় করতে হয়, ভাড়ার জন্য নগদ অর্থ ব্যয় করতে হয়। তাহলে হচ্ছে অবলম্বনের জন্য কিন্তু আমাদের নগদ অর্থ ব্যয় করতে হয় না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অবলম্বন আমরা চাইলে 5,000, 10,000, 20,000 আমাদের ইচ্ছা মতো একটা সম্পত্তির অবলম্বন ধরতে পারি। তো আমাদের বললাম যে অবলম্বনের জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না। এটা আমাদের হচ্ছে একটা অ্যাজাম্পশন, মানে হচ্ছে আমরা এটা ধরি যে আমাদের 1 বছর পর আমাদের একটা সম্পত্তির মানে এত ক্ষয় হবে, দ্যাটস ওয়াই এটাকে আমরা অবলম্বন ধরে নিচ্ছি। তো বেতন, বীমা প্রিমিয়াম এবং ভাড়া এই তিনটার জন্য কিন্তু অর্থ ব্যয় করতে হয়, বাট অবলম্বনের জন্য কিন্তু অর্থ ব্যয় করতে হয় না। তো দ্যাটস ওয়াই অবলম্বন হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটে দেখি। কি বলছে? সমাপনী মজুত পণ্য মূল্যায়নের রীতিগত ভিত্তি কি? সমাপনী মজুত পণ্যের মূল্যায়নের রীতিগত ভিত্তি হচ্ছে ক্রয় মূল্য না, বাজার মূল্য তাও না, তারপর হচ্ছে এখানে কোনটি নয়, এটা হবে না। দেখো আমাদের কি বলছে, ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটা হচ্ছে আমাদের এটা অ্যান্সার। কি বললাম? এটা হচ্ছে অ্যান্সার। জিনিসটা আবার পড়ো, তারপর অ্যান্সারটা আবার দেখি। যে সমাপনী মজুত পণ্যের মূল্যায়নের রীতিগত ভিত্তি হলো ক্রয় মূল্য ও বাজার মূল্যের মাধ্যমে যেটি কম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই নীতিটা ফলো করা, রক্ষণশীলতার নীতি অনুযায়ী এটি ফলো করা হয়। কি বললাম? রক্ষণশীলতা। এই যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি সমাপনী মজুত পণ্য লেখানো হয়, এটা কোন নীতির অনুযায়ী? এটা হচ্ছে রক্ষণশীলতার নীতি। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তো মাথায় রাখবা। চলো আরেকবার দেখি যে সমাপনী মজুত পণ্যে মূল্যায়নের রীতিগত ভিত্তি হলো ক্রয় মূল্য ও বাজার মূল্যের মাধ্যমে যেটি কম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই নীতিটা ফলো করা হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। ভালো করে দেখবে। হ্যাঁ, শেয়ার অধিহার কোম্পানির চূড়ান্ত পত্রে কি করা হয়? শেয়ার অধিহার উদ্বৃত্ত পত্রে হচ্ছে দায় হিসাবে দেখানো হয়। কি বললাম? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেয়ার অধিহার কোম্পানির চূড়ান্ত পত্রে হচ্ছে বা উদ্বৃত্ত পত্রে দায় হিসাবে দেখানো হয়, এবং অবহার অধিহার হচ্ছে উদ্বৃত্ত পত্রের দায় হিসেবে দেখানো হয়, এবং অবহার হচ্ছে উদ্বৃত্ত পত্রের সম্পদ হিসেবে দেখানো হয়। তো এই জিনিস যেটা মাথায় রাখবা, যেহেতু অধিহার সম্পর্কে আসে, তো নেক্সট টাইম অবহার সম্পর্কে যদি আসে তাহলে এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। কি বললাম? অধিহার হচ্ছে উদ্বৃত্ত পত্রে দায় হিসাবে দেখানো হয়, এবং অবহার উদ্বৃত্ত পত্র হচ্ছে সম্পদ হিসেবে দেখানো হয়। তো এই জিনিসটা মাথায় রাখবা। তো আমি আরেকবার বলি যে শেয়ার অধিহার কোম্পানির চূড়ান্ত পত্রে উদ্বৃত্ত পত্রের দায় হিসাবে দেখানো হয়, অধিহারকে আমরা উদ্বৃত্ত পত্রের দায় হিসাবে দেখাই, এবং অবহার যদি আসে তাহলে অবহারকে আমরা হচ্ছে উদ্বৃত্ত পত্রে সম্পদ হিসেবে দেখাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। এখানে দেখো আমাদের আবার একটা বেসিক কোশ্চেন আছে যে আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনটি? তো আর্থিক এই দুটো, স্থায়ী সম্পদ অনুপাত এটা হবে না, ধ্রুব অনুপাত এটাও হবে না, দেনাদার মালিকানা অনুপাত এটা হবে না। তার মধ্যে হচ্ছে আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত হচ্ছে মালিকানা অনুপাত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম? আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত হচ্ছে মালিকানা অনুপাত। এবং দেখো আর্থিক সচ্ছলতা অনুপাতের আরেকগুলো কয়েকটা অনুপাত রয়েছে, ওগুলো দেখে নাও। দায় অনুপাত, দায় মালিকানা অনুপাত, সুদ কভারেজ অনুপাত, মালিকানা অনুপাত এবং মূলধন জ্ঞানী অনুপাত, এগুলো হচ্ছে আর্থিক সচ্ছলতার অনুপাত। আবার দেখো ভালো করে, দায় অনুপাত, দায় মালিকানা অনুপাত, সুদ কভারেজ অনুপাত, মালিকানা অনুপাত, মূলধন জ্ঞানী অনুপাত, এগুলো হচ্ছে আমাদের আর্থিক সচ্ছলতার অনুপাত। এবং
আর্থিক সচ্ছলতা যাতায়াতের অনুপাত, এখানে আমরা পাইছি মালিকানা অনুপাত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এই অ্যান্সারের সাথে সাথে এই অনুপাতগুলো ভালো করে দেখে নিবা, যাতে করে তোমরা এই রিলেটেড প্রশ্ন আসলে অবশ্যই ইজিলি অ্যান্সার করতে পারো। তো এই জন্য ডিটেলসে প্রশ্নগুলো পড়বা। আমরা আবার কি বললাম যে নিজের কোনটি আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত, এটা হচ্ছে মালিকানা অনুপাত, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্লাস এখানে আমরা আরো কিছু আর্থিক সচ্ছলতার অনুপাতগুলো দেখছি, তোমরা অবশ্যই সেই জিনিসগুলা ভালো করে মুখস্থ করে নেবা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। তো চলো আমরা নেক্সটটা দেখি। এখানে কি বলছে যে কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাকে আমরা কি বলি। আবার দেখো, কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন। ওকে, নিবন্ধিত মূলধন বলা হয়, তারপর নামমাত্র মূলধন বলা হয়। তার মানে হচ্ছে অপশন আমাদের তিনটাই হবে কারেক্ট। দেখো সবগুলো দেওয়া আছে কি, হ্যাঁ সবগুলো দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম, কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাকে আমরা বলতেছি অনুমোদিত মূলধন প্লাস নিবন্ধিত মূলধন প্লাস নামমাত্র মূলধন, তাহলে তিনটাই আমরা বলতে পারি। তাহলে এর আনসার আমাদের হচ্ছে সবগুলো। তো চলো নেক্সটটা দেখা যাক। ব্যাংকিং এর পরিভাষায় কুরিনকে কি বলা হয়? দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, ব্যাংকিং এর পরিভাষায় কুরিনকে বলা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম, ব্যাংকিং এর পরিভাষায় কুরিনকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেট। এটা বুঝতে পারছো? আরেকবার শোনো, যে ব্যাংকিং এর ভাষায় কুরিনকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেট। চলো নেক্সট প্রশ্ন কি বলছে আমাদের, নিচের কোন সমীকরণটি সঠিক? হ্যাঁ দাঁড়াও, এখানে একটু ইয়ে আছে, ঠিক আছে চারটা অপশন ঠিক আছে, তার মানে আমাদের সমস্যা নাই। নিচের কোন সমীকরণটি সঠিক? দেখো এখানে কিন্তু সমীকরণে চারটা সমীকরণে কিন্তু সেম মনে হচ্ছে। হ্যাঁ, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো এখানে ওয়ার্কিং ক্যাপিটাল, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল, তারপর ওয়ার্কিং ক্যাপিটাল, তারপর হচ্ছে দেখো ওয়ার্কিং ক্যাপিটাল নিড, মানে চারটা অপশন কিন্তু সেমই, খালি সমস্যা কোথায় দেখো, এখানে নিট ক্যাশ, এখানেও নিট ক্যাশ, মানে চারটা অপশনই সেম, শুধু সময় পরিবর্তন হয়েছে যে সাইন চিহ্ন, দেখো মাইনাস প্লাস ভাগ গুণ। কি বললাম, দেখো সব কিছু সেম, খালি আমাদের পার্থক্য করেছে কোথায়, যে মাইনাস মানে সাইন গুলোতে। দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে ভাগ এবং এখানে গুণ। তো তোমরা পরীক্ষার সময় তাড়াহুড়ো করে কখনোই অ্যান্সার করতে যাবে না, ভালো করে দেখে এক্সাক্টটা দাগানোর চেষ্টা করবা। তো আমরা কি বললাম, যে নিজের কোন সমীকরণ দিয়ে সঠিক, আমাদের এই সমীকরণটা হচ্ছে সঠিক। ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল নিড ইজ ইকুয়াল নিড ক্যাশ। অপশনগুলো কিন্তু চারটাই সমান, তো ভালো করে একদম রিল্যাক্সে প্রশ্নগুলো দাগাবা, তাহলেই তোমরা ভালো কিছু করতে পারবা। দেখো এখানে কি বললাম, যে সবকিছু কিন্তু সেম, সেখানে এই যে মাঝের সাইনগুলো আছে, এই সাইনগুলো খালি একটু পরিবর্তন, মাইনাস প্লাস ভাগ গুণ এগুলো দেওয়া হচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো যে ভালো করে দেখবা। এবং আমরা কি পাইলাম, ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল নিড ইজ ইকুয়াল নিড ক্যাশ, এটা হচ্ছে আমাদের কারেক্ট সমীকরণ, আর এগুলো সমীকরণ কারেক্ট না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমি তোমাদেরকে যেই ডিফারেন্সটা দেখালাম, ওই ডিফারেন্সটাও তোমরা আশা করে বুঝতে পারছো। তো ডিফারেন্সগুলো আইডেন্টিফাই করলেই তোমরা কিন্তু ভালো করে এমসিকিউ দেখাতে পারবা। আর অ্যাডমিশনে কিন্তু প্রশ্নগুলো দেখবা যে প্রশ্ন যে উত্তরগুলো আছে না, এগুলো কিন্তু কাছাকাছি উত্তর হয়। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো কি, যে তোমরা যে দেখবা যে কোথায় কাছাকাছি রয়েছে, কোনটা ডিফারেন্স কেমন, জিনিসগুলো ভালো করে আইডেন্টিফাই করে দেন উত্তর দেওয়ার চেষ্টা করবা। চলো, এটা আশা করি ক্লিয়ার। আমরা আমাদের অ্যান্সার পাইলাম কি, অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নিচের কোনটা বলছে কি, দেখো নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয় না। আবার দেখো নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয় না। তো দেখো খোলা বাজার কার্যক্রম ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে পরিবর্তনশীল রিজার্ভ অনুপাত, সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয়, এবং ব্যাংক হার ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বিল বাট্টাকরণ ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয় না। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে দেখবা, যে বলতে নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয়। যে অনেকেই নাটা, আমি বারবার বলতেছি, অনেকেই নাটা দেখতে পারবে না। তো মাথা ঠান্ডা করে অবশ্যই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এবং আমরা কি পাইলাম, যে ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয় খোলা বাজার কার্যক্রম, পরিবর্তনশীল রিজার্ভ অনুপাত এবং ব্যাংক হার, এই তিনটা হচ্ছে কৌশল হিসেবে ব্যবহৃত হয়, বাট বিল বাট্টাকরণ ব্যবহৃত হয় না। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রশ্ন এরকম আসতে পারে যে
নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয়? তো তখন এই তিনটা অপশন দিয়ে বলো সবগুলো, তো অবশ্যই তোমাদেরকে এই তিনটা জানার লাগবে, প্লাস হচ্ছে কোনটি নয় এটাও জানার লাগবে। ভালো করে অবশ্যই বুঝে শুনে দাগাবা, তাহলে তোমরা কিন্তু ভালো কিছু করতে পারবা। তো আমরা কি পাইলাম যে আমাদের হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ কৌশল হচ্ছে ব্যবহৃত হয় না, বিল বাট্টা করা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকো, তোমরা অনেক উপকৃত হবে। অ্যাডমিশনের জন্য আমরা যে টার্গেট নিয়েছি, তোমাদেরকে একটা চান্স, সিট, বিশ্ববিদ্যালয়ের সিটের চান্স পাওয়ার একটা অবশ্যই ব্যবস্থা করে দেবো। ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকো, আমাদের গাইডলাইন্সগুলো ফলো করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।